আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পড়তে চলেছি, আয়নিক ইকুইলিব্রিয়াম। তো এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা টপিকসে ডিভাইড করে পড়তে চাইছি। তো আমরা আজকে ফার্স্ট পড়ব অ্যাসিড বেস যে টপিকসটি আছে, বিভিন্ন ধরনের অ্যাসিডের যে কনসেপ্টগুলো আছে, অ্যাসিড বেসের আরহেনিয়াস কনসেপ্ট, লাউরি ব্রনস্টেড কনসেপ্ট, লুইস কনসেপ্ট, লাক্সফোর্ড কনসেপ্ট, উসানোভিক কনসেপ্ট, হার্ড সফট অ্যাসিড বেস থিওরিটাও পড়ব। তো এই আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে প্রথমে আমরা পড়ব যে আয়নিক সাবস্ট্যান্স কারা, না যারা আয়োনাইজড হয়, একটা মলিকুল যারা ডিসোসিয়েটেড হতে পারে। তো এই আয়নিক সাবস্ট্যান্সকে দুটো টাইপে ডিভাইড করা হয়। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট মিনস যারা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যায়, মানে 100% ডিসোসিয়েটেড হয়ে যায়। যেমন তুমি NaOH নাও, NaOH অ্যাকুয়াস মিডিয়ামে 100% ডিসোসিয়েটেড হয়ে যায়, পুরো কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যায়, মানে 100টা NaOH মলিকুল নিলে 100টাই ডিসোসিয়েটেড হয়ে যাবে। আর স্ট্রং ইলেকট্রোলাইট তুমি দেখে কি করে বুঝবে না, এনি সল্ট স্ট্রং ইলেকট্রোলাইট, এনি সল্ট, যে কোনো সল্ট স্ট্রং ইলেকট্রোলাইট, যেমন NaCl, CH3COONA, যে কোনো সল্ট। এছাড়া ধরো এই যে NaOH-কে আমি স্ট্রং ইলেকট্রোলাইট বললাম, তো কিছুটা কীভাবে বলা যাবে যে সোডিয়াম, মানে এখানে ক্যাটায়নিক পার্ট হচ্ছে Na প্লাস, আর অ্যানায়নিক পার্ট হচ্ছে OH মাইনাস। তাহলে যে ক্যাটায়নিক পার্টের সোডিয়াম আর অ্যানায়নিক পার্টের অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা খুব বেশি হতে হবে, ঠিক আছে? তাহলে তাদেরকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বলতে পারবো। যে সোডিয়াম, মানে ক্যাটায়নিক পার্টের সোডিয়াম আর অ্যানায়নিক পার্টের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স ভেরি হাই। যেমন তুমি দেখো NH4OH, এখানে ক্যাটায়নিক পার্ট হচ্ছে তোমার NH4OH, অ্যানায়নিক পার্ট OH মাইনাস। তাহলে এই যে NH4 প্লাসের নাইট্রোজেন, OH মাইনাসের অক্সিজেন, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুব বেশি নয়, তাই এদেরকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বলতে পারবো না। ওকে, তো এবার আমরা পড়বো উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট কারা, না যারা পার্সিয়ালি ডিকম্পোজড হয়, যারা কমপ্লিটলি ডিকম্পোজ হয় না। যেমন এক্সাম্পল হচ্ছে তোমার NH4OH, এক্সাম্পল NH4OH, তো NH4OH, HCN, যে কোনো অর্গানিক অ্যাসিডগুলো জেনারেলি, অর্গানিক অ্যাসিড বেসগুলো জেনারেলি উইক ইলেকট্রোলাইটের আন্ডারে আসে। তো যে কোনো উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশনে রিভার্সেবল সাইন দিতে হয়, মানে ধরো একে ডিসোসিয়েটেড করছি তো বোথ ডিরেকশনে সাইন দিতে হবে, CH3COO- H+। যখন কোনো স্ট্রং ইলেকট্রোলাইটকে ডিসোসিয়েটেড করা হয় তখন ইউনিডিরেকশনাল সাইন হয়, উইক ইলেকট্রোলাইটকে ডিসোসিয়েটেড করলে রিভার্সেবল সাইন হয়, উভমুখী চিহ্ন দিতে হয়। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট যারা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়, আর উইক ইলেকট্রোলাইট যারা পার্সিয়ালি ডিসোসিয়েটেড হয়। তো এক্সাম্পল দিয়ে দিলাম। তো এবার আমরা প্রথমে পড়বো, কি বললাম যে আজকের টপিকস আমাদের বেসিক্যালি অ্যাসিড বেস, অ্যাসিড অ্যান্ড বেস। তো এই অ্যাসিড বেসের আন্ডার বিভিন্ন কনসেপ্ট আছে। তো প্রথমে আমরা পড়বো আরহেনিয়াস কনসেপ্ট। আরহেনিয়াস কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড কারা, না অ্যাসিড তারাই যারা অ্যাকুয়াস মিডিয়ামে H+ আয়ন ডোনেট করতে পারে। এক্সাম্পল হচ্ছে HCl, H2SO4, HNO3, যারা অ্যাকুয়াস মিডিয়ামে H+ আয়ন ডোনেট করতে পারে তারা অ্যাসিড। তো এবার আমরা পড়বো আরহেনিয়াস কনসেপ্ট অনুযায়ী বেস কারা। বেস আর OH- আয়ন ডোনার ইন অ্যাকুয়াস মিডিয়াম, যে কম্পাউন্ডগুলো অ্যাকুয়াস মিডিয়াম বা জলীয় মাধ্যমে OH- আয়ন দান করতে পারে। তো এক্সাম্পল NaOH, NH4OH, KOH, etc, যারা OH- আয়ন ডোনেট করতে পারে। ওকে, তো এই থিওরির বেশ কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা, যে এই থিওরি দ্বারা আমরা সব কম্পাউন্ডের অ্যাসিডিটি বেসিসিটি এক্সপ্লেন করতে পারি না। তো সেই লিমিটেশনগুলো কি, তাহলে যে সমস্ত কম্পাউন্ড ধরো H+ আয়ন ডোনেট করতে পারে না, যেমন BF3, AlCl3, FeCl3, বেশ কিছু কম্পাউন্ড অ্যাকুয়াস মিডিয়ামে H+ আয়ন ডোনেট করতে পারে না, অথচ তারা অ্যাসিড। আবার বেশ কিছু কম্পাউন্ড অ্যাকুয়াস মিডিয়ামে
OH মাইনাস আয়ন ডোনেট করতে পারে না, অথচ তারা বেস। তো সেই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে এই থিওরি অ্যাপ্লিকেবল হলো না। আবার যে সমস্ত কম্পাউন্ড ওয়াটার ইনসলেবল, যারা জলে অদ্রাব্য, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। তো আলটিমেট বলতে চাইছি যে যারা মানে জল ছাড়া অন্য কোনো সলভেন্টে এই কনসেপ্ট অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ যারা ওয়াটার ইনসলেবল তাদের ক্ষেত্রে অ্যাসিড বেস এক্সপ্লেন করা যাবে না এই থিওরির দ্বারা। তো এরপরে আমরা একটা থিওরি পড়বো, ওটাকে বলা হচ্ছে ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট। ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট। তো অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি অ্যাসিড কারা না, অ্যাসিড তারাই যারা H+ আয়ন ডোনেট করতে পারে, সে যে কোনো সলভেন্টে ডোনেট করতে পারবে, অনলি অ্যাকোয়াস মিডিয়ামে নয়। মানে অ্যাসিড আর H+ আয়ন ডোনার ইন এনি সলভেন্ট। তাহলে এখান থেকে আমরা একটা লাইন বলতে পারি যে অল আর্হেনিয়াস অ্যাসিড আর ব্রনস্টেড অ্যাসিড। তো লাউরি ব্রনস্টেড কনসেপ্ট অনুযায়ী বেস কারা না, যে কম্পাউন্ডগুলো H+ আয়ন অ্যাকসেপ্ট করতে পারে, H+ আয়ন গ্রহণ করতে পারে, সে যে কোনো সলভেন্টে হতে পারে। এবার এখানে আমরা একটা কনজুগেট অ্যাসিড বেস থিওরি পড়ব। কোনো কম্পাউন্ড যদি H+ আয়ন রিলিজ করে দেয়, তখন যে স্পিসিসটা তৈরি হয় তাকে আমরা বলি কনজুগেট বেস। যেমন NH3-র কনজুগেট বেস হচ্ছে NH2-, একটা H+ ছেড়ে দিল। কোনো কম্পাউন্ড যদি একটা H+ নিতে পারে, তো এটা H+ নিয়ে যে স্পিসিসটা তৈরি করে তাকে আমরা বলি কনজুগেট অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেট অ্যাসিড। তাহলে H+ নিলে কনজুগেট অ্যাসিড, H+ রিলিজ করে দিলে কনজুগেট বেস। তো যেমন ধরো HCO3-, এ যদি H+ ডোনেট করতে পারে তাহলে তৈরি হবে CO3-2-, তো এটা হচ্ছে কনজুগেট বেস। আর H+ নিলে তৈরি হবে H2CO3, তো এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। ধরো H2SO4, তো H2SO4 একটা প্রোটন ছাড়তে পারে, তো HSO4- হচ্ছে H2SO4 এর কনজুগেট বেস। তাহলে H+ ছেড়ে দিলে যেটা তৈরি হয় ওটা কনজুগেট বেস, H+ নিলে যেটা তৈরি হয় ওটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। এবার কোনো উইক ইলেকট্রোলাইট থেকে যদি কোনো আয়ন পাই, সেটা স্ট্রং হয়। ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিডেট আয়ন পাচ্ছ, তো এই অ্যাসিডেট আয়নের নেচার হবে স্ট্রং, রিঅ্যাক্টিভ, স্ট্রং। উইক ইলেকট্রোলাইট থেকে কোনো আয়ন পেলে ওটা স্ট্রং হয়। আবার স্ট্রং ইলেকট্রোলাইট থেকে যদি তুমি কোনো আয়ন পাও, ধরো NaOH, Na+OH-, তাহলে Na+টা পেয়েছো কোথা থেকে? স্ট্রং ইলেকট্রোলাইট থেকে। তাহলে Na+টা এখানে উইক ইন নেচার, মানে লেস রিঅ্যাক্টিভ। তোমাকে বলা হলো যে একটা কম্পাউন্ডের নাম বলো যে ব্রনস্টেড অ্যাসিড অ্যান্ড ব্রনস্টেড বেস দুটো হিসাবেই কাজ করতে পারে, বিহেভস লাইকস এ ব্রনস্টেড অ্যাসিড অ্যান্ড বেস, বোথ হিসাবে কাজ করবে। তো তোমার এক্সাম্পল হচ্ছে বেশ কিছু থাকবে, মানে তোমাকে বেশ 4টা অপশান থাকবে, সেখানে বাঁচতে হবে কোনটা ব্রনস্টেড অ্যাসিড ও ব্রনস্টেড বেস উভয় হিসাবে কাজ করবে। তো ধরো HS- আছে, তো HS- H+ দিতেও পারে আবার নিতেও পারে, তো দিয়ে দিলে হবে H2-, নিয়ে নিলে হবে H2S। তো যে কম্পাউন্ড H+ দিতেও নিতে পারবে সে ব্রনস্টেড অ্যাসিড ও বেস দুটো হিসাবেই কাজ করবে। তো এই অ্যাসিড বেস টপিক্সটা পড়া হয়ে গেলে এখান থেকে টোটালি কী কী কোশ্চেন আসতে পারে যে কোনো এক্সামের জন্য, নিট, জেই, জেম, IIT গেট, সব জায়গার কোশ্চেন আমরা এখানে আলোচনা করে দেবো। তো তোমাকে যদি বলি AlH2 এই কম্পাউন্ডের কনজুগেট বেস কী হবে? কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেস কখন তৈরি হয়? যদি কম্পাউন্ড একটা H+ আয়ন রিলিজ করে। তো দেখো 6টা ওয়াটার মলিকুল আছে, 5টা ওয়াটার থাকলো, একটা ওয়াটারকে ভেঙে H+ আয়নটা রিলিজ করে নিলাম, ওখান থেকে বার করে নিলাম। তো জল ভাঙলে H+ আর OH-, তো OH-টাকে রেখেছি আর H+টাকে বার করে দিয়েছি। এই OH-টা 3+কে 2+এ কনভার্ট করে দেবে, OH-এর যে মাইনাস চার্জটা সেটা 3+কে 2+এ কনভার্ট করে দেবে। তাহলে এটা হচ্ছে AlH2 এর কনজুগেট বেস। বুঝতে পেরেছ? তাহলে এবারে লাউরি ব্রনস্টেড কনসেপ্টেরও বেশ কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা। এই থিওরি দ্বারা সব কম্পাউন্ডের অ্যাসিড বেস প্রপার্টি এক্সপ্লেন করা যায় না। যেমন বেশ কিছু কম্পাউন্ড ধরো AlCl3, SO3, CO2, হ্যাঁ, এরা অ্যাসিড না বেস, এই থিওরি এক্সপ্লেন করতে পারবে না, অথচ এই কম্পাউন্ডগুলোর অ্যাসিড বা বেসিক প্রপার্টি আছে।
কিন্তু এই থিওরি দ্বারা এই কম্পাউন্ডগুলোর অ্যাসিডিটি এক্সপ্লেন করা যায় না, তাহলে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। তো এরপরের থিওরি আমরা পড়বো লুইস কনসেপ্ট। তো লুইস কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড কারা না, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে বলা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে অ্যাসিড আর ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। তো ভেবে দেখো, একজোড়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে গেলে তার কাছে একটা ভ্যাকেন্ট অরবিটাল চাই, নাহলে সেই ইলেকট্রনটাকে নিয়ে রাখবে কোথায়। অর্থাৎ জেনারেলি যে সমস্ত এলিমেন্টের একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকে, যে সমস্ত কম্পাউন্ডের কোনো অ্যাটমে একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকে, তারা ইলেকট্রন নিতে পারবে। যেমন BF3, AlCl3, FeCl3, ZnCl2, etc। এরা কারোরই অক্টেট ফিল আপ হয়নি, তো অক্টেট ফিল আপ হওয়ার জন্য ইলেকট্রন নিতে চাইছে, তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারছে, মানে এরা অ্যাসিড। তো ক্যাটায়নগুলো জেনারেলি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, কারণ ক্যাটায়নগুলো ইলেকট্রন নিতে চায়। এবার এক্সেপশন আছে, অল ক্যাটায়নস আর নট লুইস অ্যাসিড। যেমন ধরো NH4+, NH4+ একটা ক্যাটায়ন, এখানে নাইট্রোজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, সেই ইলেকট্রনটাকে নিয়ে রাখবে কোথায়। তো NH4+, H3O+, এরা ক্যাটায়ন হওয়া সত্ত্বেও এরা লুইস অ্যাসিড নয়। নাহলে জেনারেলি ক্যাটায়নগুলো লুইস অ্যাসিড হয়, কিন্তু অল ক্যাটায়নস আর নট লুইস অ্যাসিড। এটা তোমাকে স্টেটমেন্ট টাইপ কোশ্চেন আছে যে অল ক্যাটায়নস আর লুইস অ্যাসিড, এটা ঠিক না ভুল? না, ভুল। এবার পড়বো লুইস বেস। যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, তো ডোনেট ইলেকট্রন ইজিলি, বা যে সমস্ত মলিকুলস বা আয়ন বা অ্যাটম ইলেকট্রন ইজিলি ডোনেট করতে পারে, খুব সহজে ইলেকট্রন ডোনেট করতে পারে, তাদেরকে লুইস বেস বলা। তো যে ইলেকট্রনটা ডোনেট করবে সে অবশ্যই সেন্ট্রাল অ্যাটম। আবার এখানে লুইস অ্যাসিডে যেটা বলা হলো যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, কে করবে? সেন্ট্রাল অ্যাটম করবে। সেন্ট্রাল অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, বোরন, অ্যালুমিনিয়াম, আয়রন। তো ইলেকট্রন ডোনেট করতে গেলে তার মাথায় হয় লোন পেয়ার থাকতে হবে বা নেগেটিভ চার্জ থাকতে হবে, যেমন OH-, Cl-, NH2-, etc। তাহলে এখানে তুমি একটা লাইন বলতে পারো যে অল অ্যানায়ন্স আর লুইস বেস। অ্যানায়ন মানে মাথায় নেগেটিভ চার্জ থাকবে, আর নেগেটিভ চার্জ থাকলে সে কাউকে ইলেকট্রন ডোনেট করতে পারবে। অল অ্যানায়ন্স আর লুইস বেস, এই লাইনটি কারেক্ট। তো এখানে আর দু একটা লাইন বলতে চাইছি, অল লুইস বেস আর ব্রনস্টেড বেস, কিন্তু অল লুইস অ্যাসিড ব্রনস্টেড অ্যাসিড নয়। তো এই লুইস থিওরিরও অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। লুইস থিওরি দিয়ে সব কম্পাউন্ডের অ্যাসিডিটি বেসিসলি এক্সপ্লেন করা যাবে না। আবার লুইস অ্যাসিড যারা, তারা প্রোটোনিক অ্যাসিড নয়। প্রোটোনিক অ্যাসিড আমরা কাকে বলবো না, যে কম্পাউন্ড H+ আয়ন ডোনেট করতে পারে তাকে আমরা বলি প্রোটোনিক অ্যাসিড। তো লুইস অ্যাসিডের কোনো মলিকুলস প্রোটন ডোনেট করতে পারে না। তাহলে কি বললাম? প্রোটোনিক অ্যাসিড তারাই যারা প্রোটন ডোনেট করতে পারে। তো লুইস অ্যাসিডগুলো প্রোটন ডোনেট করতে পারে না, ওরা প্রোটোনিক অ্যাসিড নয়। তোমাকে 4টে মলিকুলস দেবে, দিয়ে বলবে কোনটা প্রোটোনিক অ্যাসিড নয়। তো যে প্রোটন ডোনেট করতে পারে না, যে অ্যাসিড। তো লিমিটেশন এই থিওরির দ্বারা, ধরো যে SO3, CO2 এই সমস্ত মলিকুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তো শুধুমাত্র অক্সাইড মলিকুলসের জন্য অ্যাসিড বেস থিওরি এক্সপ্লেন করার জন্য একটা থিওরিস আছে, যাকে আমরা বলি লাক্স ফ্লোট কনসেপ্ট। তো এই লাক্স ফ্লোট কনসেপ্টটা বেসিক্যালি অক্সাইড মলিকুলের ক্ষেত্রে। তো লাক্স ফ্লোট কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড কারা না, যে সমস্ত স্পিসিস বা যে সমস্ত মলিকুল অক্সাইড আয়ন অ্যাকসেপ্ট করতে পারে। অ্যাসিড আর অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার। যেমন একটা এক্সাম্পল দেখো, CO2 অক্সাইড আয়ন নিয়ে কি হবে? CO3 2-। তো লাক্স ফ্লোট কনসেপ্ট অনুযায়ী বেস কারা না, বেস আর অক্সাইড আয়ন ডোনার। যে সমস্ত মলিকুলস অক্সাইড আয়ন ডোনেট করতে পারে তাদেরকে বলা হচ্ছে বেস। তো যেমন ধরো MgO + CO2 তৈরি হচ্ছে MgCO3। তাহলে তোমার CO2টা CO3 হয়ে গেল, CO2 একটা অক্সিজেন নিল, তাহলে CO2 হচ্ছে অ্যাসিড। আর ম্যাগনেসিয়ামের কাছে O ছিল, বর্তমান দেখো MgCO3-তে ম্যাগনেসিয়ামের কাছে O আর নেই, ওটা ডোনেট করে দিয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে বেস আর CO2 হচ্ছে অ্যাসিড। ধরো CaO + SiO2,
এখান থেকে তৈরি হলো ক্যালসিয়াম সিলিকেট CaSiO3। তো সিমিলারলি ক্যালসিয়ামের কাছে অক্সাইড আর বর্তমান নেই, ক্যালসিয়াম অক্সাইড ডোনেট করে দিয়েছে, তাহলে COটা বেস আর SiO2টা হচ্ছে তোমার অ্যাসিড। SiO2টা SiO3 হয়ে গেল অক্সিজেন নিয়ে। তাহলে এই থিওরিটা জেনারেলি অক্সাইড আয়ন ট্রান্সফার রিলেটেড, মানে অক্সাইড মলিকুলের ক্ষেত্রে। তো এরপর আমরা একটা কমন থিওরিস আছে অ্যাসিড বেস রিলেটেড, যাকে আমরা বলি উসানোভিক কনসেপ্ট। এই কনসেপ্ট একটা ব্রড কনসেপ্ট, মানে এখানে অ্যাসিড কারা না বললো যে সমস্ত কম্পাউন্ড ক্যাটায়ন ডোনেট করতে পারে, যারা মানে ক্যাটায়ন ডোনেট করবে, যেমন H+ হতে পারে, যে কোনো ক্যাটায়ন হতে পারে। আবার যারা অ্যানায়ন অ্যাকসেপ্ট করতে পারে, যেমন Cl-, O2-, etc। আবার যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্টস ইলেকট্রন। আবার যারা বেসের সঙ্গে কম্বাইন হতে পারে, তাদেরকে বলা হচ্ছে উসানোভিক কনসেপ্টের অ্যাসিড। তো মানে এই থিওরি সবই বলে দিল যে যারা ক্যাটায়ন ডোনেট করবে, অ্যানায়ন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এবং বেসের সঙ্গে কম্বাইন হবে। তো এবার বেস কারা উসানোভিক কনসেপ্ট অনুযায়ী, তাহলে সিমিলারলি বেসের ক্ষেত্রে ওই কয়েকটা পয়েন্ট থাকবে অপোজিট হয়ে, মানে এরা অ্যানায়ন ডোনেট করবে, অ্যাকসেপ্ট ক্যাটায়ন, ইলেকট্রন ডোনার হবে আর কম্বাইন উইথ অ্যাসিড হবে। এটা যারা অ্যাসিডের সঙ্গে কম্বাইন হতে পারে। তাহলে এই থিওরির দ্বারা ম্যাক্সিমাম কম্পাউন্ডকেই এক্সপ্লেন করা যাবে, কারণ সবই তো এর মধ্যে ঢুকে যাচ্ছে, সব থিওরি। তোমার লাউরি ব্রনস্টেড থিওরি, আরেনিয়াস থিওরি, লুইস থিওরি, লাক্স ফ্লোট থিওরি সবই এর আন্ডারে চলে আসছে। তো এই থিওরিটা খুবই জেনারেল থিওরি হওয়ার জন্য এটা খুব একটা অ্যাপ্লিকেশন নেই। এখন আমরা একটা এমন থিওরি পড়তে যাচ্ছি যেটা জেইর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, জেই অ্যাডভান্স। তো এখান থেকে আমাদের কোশ্চেনও এসেছে আগে, প্লাস এই কনসেপ্টটা বেশ কিছু কোশ্চেন করতে গেলে অন্যান্য জায়গায় কাজে লাগে। তো আমরা পড়বো হার্ড সফট অ্যাসিড বেস থিওরি, HSAB প্রিন্সিপাল। তো হার্ড অ্যাসিড হার্ড বেস, সফট অ্যাসিড সফট বেস, এটা বলতে আমরা কি বুঝি? হার্ড মানে শক্ত নয়, বা সফট মানে কিন্তু নরম নয়। ব্যাপারটা হচ্ছে এখানে একটা মলিকুল, তার মধ্যে ইলেকট্রন সিমেট্রিক্যালি অ্যারেঞ্জ আছে ধরলাম, এটা তার নিউক্লিয়াস। এবার সেই মলিকুল বা সেই অ্যাটম বা সেই আয়নকে যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে যদি এই মলিকুল বা অ্যাটমটা যদি খুব ইজিলি পোলারাইজড হয়ে যায়, পোলারাইজড মানে খুব ইজিলি এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তৈরি হলো, তাহলে ডেল্টা প্লাসটা এই পজিটিভ ইলেকট্রোড দিয়ে অ্যাট্রাক্ট হবে ডেল্টা মাইনাসটা, আর ডেল্টা প্লাস নেগেটিভ ইলেকট্রোড দ্বারা অ্যাট্রাক্ট হবে। তাহলে একটা মলিকুলস বা আয়নস বা অ্যাটম যদি খুব ইজিলি পোলারাইজড হয়ে যায়, খুব ইজিলি, তাহলে ওটাকে বলা হচ্ছে সফট। আর যদি ইজিলি না হয় ওটাকে বলা হচ্ছে হার্ড। তো এই হার্ড বা সফটনেস কোন কোন ফ্যাক্টরের উপর বা প্যারামিটারের উপর ডিপেন্ড করে না, অনেকগুলো প্যারামিটার আছে, সেগুলো এবার একে একে পড়ব। তো ক্যাটায়ন্সগুলো জেনারেলি অ্যাসিড হিসেবে কাজ করে। তো ক্যাটায়ন্সের আন্ডারে দুটো আছে, একটা হার্ড অ্যাসিড, একটা সফট অ্যাসিড। হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড। তো তোমরা বুঝতে পেরে গেছো হার্ড অ্যাসিড কারা হবে, যাদেরকে আমরা ইজিলি পোলারাইজ করতে পারবো না। তো কাদেরকে আমরা ইজিলি পোলারাইজ করতে পারবো না, কি করে দেখে বুঝতে পারবো? ধরো কোনো একটা আয়নের সাইজ ভেরি স্মল, সাইজ ভেরি স্মল, তার মানে কি সে বাইরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের খুবই কাছে আছে, নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে খুব তীব্রভাবে টেনে রেখেছে, ফলে ইলেকট্রনগুলো সহজে পোলারাইজ হতে চাইবে না, ইলেকট্রনগুলো শিফট হয়ে অন্য দিকে যেতে চাইবে না, তাদেরকে সহজে পোলারাইজ করা যাবে না। তাহলে যারা হার্ড অ্যাসিড হবে তাদের সাইজ ছোট হবে, স্মল সাইজ, হাই অক্সিডেশন স্টেট হবে। হাই অক্সিডেশন স্টেট কেন হবে বুঝতে পারলে? যদি অক্সিডেশন স্টেট খুব বেশি হয় তাহলে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে খুব বেশি করে টেনে রাখে। অক্সিডেশন স্টেট বেশি মানে কি, এখন অনেকগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে, ফলে নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে, নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে তীব্রভাবে টেনে রাখবে। তো সারফেসের ইলেকট্রনকে বাইরের ইলেকট্রনকে যত তীব্রভাবে নিউক্লিয়াস টেনে রাখবে, ইজিলি পোলারাইজড হবে না মলিকুল। আর একটা পয়েন্ট হচ্ছে তোমার হাই ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি যদি খুব বেশি হয় তাহলে সেও ইলেকট্রনকে ইজিলি ছাড়তে চাইবে না, তো ইজিলি পোলারাইজ হবে না। যারা ইলেকট্রনকে ইজিলি ছেড়ে দেয় তারা সহজে পোলারাইজ হয়ে যাবে। তো এইসব কেসে স্মল সাইজ, হাই অক্সিডেশন স্টেট, হাই ইলেকট্রোনেগেটিভিটি হলে সহজে ইলেকট্রনকে ছাড়তে চায় না, ধরে রাখে,
তাই সহজে পোলারাইজ হবে না। তো তোমরা কয়েকটা হার্ড অ্যাসিডের এক্সাম্পল দেখো। হার্ড অ্যাসিড H+, Li+, Na+, K+, বেরিলিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, অ্যালুমিনিয়াম 3+, গ্যালিয়াম 3+, ইন্ডিয়াম 3+, ল্যান্থানাম 3+, কোবাল্ট 3+, ক্রোমিয়াম 3+, আয়রন 3+, টাইটানিয়াম 4+, ইটিসি। তোমরা দেখেই বুঝতে পারবে, ওই যে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছি কারা হার্ড হবে, ওইগুলো দেখলেই অনেকটা ধারণা পেয়ে যাবে। তাহলে সফট অ্যাসিড কয়েকটা দেখো। তাহলে অক্সিডেশন নাম্বার কম হতে হবে, যেমন দেখো Cu+, Ag+, গোল্ড প্লাস, Hg+, অক্সিডেশন নাম্বার কম প্লাস সাইজ বড় হতে হবে। তো এদের সাইজ বড়, প্যালাডিয়াম, ক্যাডমিয়াম, প্লাটিনাম, আয়োডিন প্লাস, ইটিসি। এবার বেশ কিছু আয়নস আছে তাদেরকে বর্ডার লাইন বলা হয়, মানে তারা খুব সফটও নয়, খুব হার্ডও নয়, মাঝামাঝি, ওদেরকে বলা হচ্ছে বর্ডার লাইনস অ্যাসিড। তো বর্ডার লাইনের আন্ডারে কয়েকটা এক্সাম্পল মনে রাখো। Fe2+, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার 2+, জিঙ্ক 2+, Pb2+, Sn2+, ইটিসি। তো বারবার বলছি, এই কনসেপ্ট তোমরা যারা যেই অ্যাডভান্স অ্যাসপিরিয়েন্ট আছো তারা দেখবে, যারা যেই মেন নিট তাদের জন্য প্রয়োজন নেই খুব একটা। তো এবার হার্ড সফট অ্যাসিড বেস থিওরির অ্যানায়নগুলো সাধারণত বেস হিসাবে বিহেভস করে। এবার কারা হার্ড বেস, কারা সফট বেস, সিমিলারলি আগেরটার মতনই আমরা পড়ব। হার্ড বেস, যে অ্যানায়নকে খুব ইজিলি পোলারাইজ করা যাবে সেটা সফট হবে, যাকে ইজিলি পোলারাইজ করা যাবে না তাকে হার্ড হবে। তো এটা হচ্ছে নিউক্লিয়াস একটা অ্যানায়নের বা একটা অ্যাটমের। তো কাকে ইজিলি পোলারাইজ করা যাবে না, না যার স্মল সাইজ। আমরা বারবার বলছি সাইজ যদি ছোট হয়, নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে খুব বেশি করে টেনে রাখবে, তো সহজে পোলারাইজ হবে না। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে লো নেগেটিভ চার্জ। লো নেগেটিভ চার্জ কেন বললাম, এই পয়েন্টটা একটু ভালো করে বুঝে নাও। একটা অ্যানায়ন, এটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা অ্যানায়ন। এবার অ্যানায়নের উপরে যদি খুব বেশি নেগেটিভ চার্জ থাকে, তাহলে এই নেগেটিভ ইলেকট্রোড এই নেগেটিভ চার্জকে রিপেল্ড করবে, তাহলে এটা সহজে পজিটিভ ইলেকট্রোডের দিকে চলে আসবে। তাহলে সহজে কোনো একটা ইলেকট্রোডের দিকে চলে আসছে মানে কি ইজিলি পোলারাইজ হয়ে যাচ্ছে। এবার যদি খুব তাকে সহজে পোলারাইজ না করা যায়, মানে ধরো এখানে খুব সামান্য নেগেটিভ চার্জ আছে, তাহলে নেগেটিভ ইলেকট্রোড দ্বারা বেশি রিপালশন হবে না, বেশি রিপালশন না হলে সহজে এই পজিটিভ ইলেকট্রোডে এসে অ্যাট্রাক্ট হবে না। তাহলে যদি মাথায় খুব বেশি নেগেটিভ চার্জ থাকে, খুব সহজে রিপালশন হয়ে খুব সহজে পোলারাইজড হয়ে যাবে। কম নেগেটিভ চার্জ থাকলে কম রিপালশন হবে, সহজে পোলারাইজ হবে না। তাহলে সহজে পোলারাইজ হচ্ছে না মানে ওটা হার্ড। তাহলে লো নেগেটিভ চার্জ থাকলে ওটা হার্ড বেস হিসেবে কাজ করবে। 3 নম্বর পয়েন্ট আবার দেখো, যদি হাই ইলেকট্রোনেগেটিভিটি হয় সেক্ষেত্রেও নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে টেনে রাখবে। হাই ইলেকট্রোনেগেটিভিটি হলে সহজে পোলারাইজ হবে না, ওটা হার্ড বেস হয়ে যাবে। আর সফট বেসের ক্ষেত্রে উল্টোগুলো হবে, এই পয়েন্টগুলো। তোমার লার্জ সাইজ যত বড় হবে সহজে পোলারাইজ হয়ে যাবে। হাই নেগেটিভ চার্জ হবে, তাই না? হাই নেগেটিভ চার্জ হলে সহজে পোলারাইজড হয় বললাম। আর তোমার লো ইলেকট্রোনেগেটিভিটি হলে সহজে পোলারাইজড হয়ে যাবে। তো এবার কিছু এক্সাম্পল আছে দেখো। হার্ড বেস H2O OH মাইনাস হবে, F মাইনাস হবে, SO4 2 মাইনাস হবে, Cl মাইনাস হবে, ClO4 মাইনাস হবে, NO3 মাইনাস হবে, NH3 হবে, ইটিসি। এগুলো হচ্ছে হার্ড বেস। সফট বেস এদেরকে ইজিলি পোলারাইজ করা যাবে যে সমস্ত মলিকুলস বা অ্যানায়নকে, যেমন তোমার হবে I মাইনাস, SCN মাইনাস, CN মাইনাস, H মাইনাস, ইটিসি। এখানেও তোমার বর্ডার লাইন বেস আছে, মানে যাদেরকে খুব সহজও নয়, যাদেরকে পোলারাইজ করা আবার খুব টাফও নয়। তো বর্ডার লাইনের এক্সাম্পল হচ্ছে তোমার Br মাইনাস, NO2 মাইনাস, N3 মাইনাস, অ্যানিলিন, C6H5NH2, ইটিসি। এগুলো হচ্ছে বর্ডার লাইন বেসের আন্ডারে আসে।
তুমি জাস্ট মনে রাখবে কাকে ইজিলি পোলারাইজ করা যাবে, কাকে করা যাবে না। যে বেসকে ইজিলি পোলারাইজ করা যাবে ওটা সফট বেস, যে বেসকে ইজিলি করা যাবে না হার্ড বেস। যে অ্যাসিডকে ইজিলি পোলারাইজ করা যাবে সফট অ্যাসিড, যাকে ইজিলি পোলারাইজ করা যাবে না হার্ড অ্যাসিড। জেনারেলি তোমাকে এক্সাম্পল দেওয়া থাকলে তুমি দেখে বুঝতে পেরে যাবে এই সমস্ত প্যারামিটারের দ্বারা। তো আমরা যেখানে লাক্স ফ্লোট কনসেপ্ট পড়েছিলাম সেখানে 1 মিনিটের জন্য চলো সবাই। তো লাক্স ফ্লোট কনসেপ্টে আমরা কি বললাম, যে সমস্ত কম্পাউন্ড অক্সাইড আয়ন ডোনেট করতে পারে বেস, আর অক্সাইড আয়ন নিতে পারলে অ্যাসিড। এবার বেশ কিছু অক্সাইড এলিমেন্ট আছে যারা অক্সাইড নিতেও পারে দিতেও পারে, তাদেরকে বলা হচ্ছে এমফোটোরিক অক্সাইড। তো কিছু এমফোটোরিক অক্সাইডের এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এমফোটোরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড, তো বিইও, জেডএনও, এসএনও, পিবিও2, এসএনও2, এমএনও2, V2O5, Cr2O3, Al2O3, Ga2O3, Sb2O3, TeO2, GeO2 etc। আমি প্রায় সবই লিখে দিয়েছি যা হয় এমফোটোরিক অক্সাইড। তোমরা সবাই মনে রাখবে, কোশ্চেন আসবে, তোমাকে এক জায়গায় 6টা অক্সাইড দেবে, দিয়ে বলবে এখানে কতগুলো এমফোটোরিক অক্সাইড আছে। কিছু নিউট্রাল অক্সাইড হয় জানো, যারা কারোর সঙ্গে রিয়েকশন করে না, অ্যাসিডের সঙ্গেও করে না, বেসের সঙ্গেও করে না, যেমন NO, CO, N2O, H2O, এগুলো তোমার হচ্ছে নিউট্রাল অক্সাইড। এরা অ্যাসিড বেস কারোর সঙ্গে রিয়েকশন করে না। তো এই অ্যাসিড বেস টপিক্স থেকে কি কোশ্চেন আসতে পারে কিছু দেখো। আমি পড়ানোর সময় অনেক কোশ্চেন আলোচনা করেছি, স্পেশালি আরও কিছু কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি। তো তোমরা অ্যান্সার দাও, কোনটা প্রোটনিক অ্যাসিড নয়? প্রোটনিক অ্যাসিড মানে কোন অ্যাসিডটা এদের মধ্যে প্রোটন ডোনেট করতে পারবে না? না অপশান সি হবে। দেখো অপশান সি হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড প্রোটন ডোনেট করতে পারে না, ও জলের সঙ্গে রিয়াকশন করে তৈরি করে BOH এর হোল 4 মাইনাস প্লাস H প্লাস। এই H প্লাসটা ওয়াটার থেকে এসেছে, ওয়াটারকে ভাঙলে H প্লাস আর OH মাইনাস হবে। OH মাইনাসটা তোমার এই বোরনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, 3টে OH ছিল আর একটা OH যুক্ত হলে কি হবে, হোল 4। আর এই H প্লাসটা জল থেকে এসেছে, তাহলে বোরিক অ্যাসিড H প্লাস ডোনেট করতে পারলো না। অপশান এতে যেটা আছে ওটা H3PO3, ওটাকে ওইভাবে লেখা আছে, ওটা কিন্তু H প্লাস আয়ন ডোনেট করতে পারে। অপশান বিতে যেটা আছে ওটা H2SO3, ও H প্লাস আয়ন ডোনেট করতে পারবে। অপশান ডিতে যেটা আছে ওটা H2SO4, H2SO4 তো H প্লাস আয়ন ডোনেট করতে পারে। তাহলে অ্যান্সার হবে BOH এর হোল 3, বা একে এইভাবেও লেখা হয় H3BO3। H3BO3 প্রোটন ডোনেট করতে পারে না, তো বোরিক অ্যাসিড নট এ প্রোটনিক অ্যাসিড। আমরা তাহলে কোশ্চেনটা কি দিয়েছি, হুইচ কম্পাউন্ড ডাজ নট অ্যাক্ট সাচ লুইস বেস? কে লুইস বেস হিসাবে কাজ করতে পারবে না? কোশ্চেনটা একটু চেঞ্জ হবে, লুইস বেস নয় লুইস অ্যাসিড। এদের মধ্যে কে লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারবে না? না অপশান F মাইনাস হবে। দেখো লুইস অ্যাসিড মানে তাকে ইলেকট্রন নিতে হবে, তো বোরনের ভ্যাকেন্ট অরবিটাল আছে, সে ইলেকট্রন নিতে পারবে, তাহলে AC লুইস অ্যাসিড। অ্যালুমিনিয়ামেরও ভ্যাকেন্ট অরবিটাল আছে, ইলেকট্রন নিতে পারে, কিন্তু ফ্লুরিন ইলেকট্রন নিয়ে রাখবে কোথায়? ফ্লুরিনের কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। ফ্লুরিন ইলেকট্রন ডোনেট করতে পারে, ফ্লুরিন লুইস বেস হিসাবে কাজ করতে পারে, কিন্তু লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারবে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের। BF3, BCl3, BBr3, BI3, এই 4টে কম্পাউন্ডের লুইস অ্যাসিডিটির অর্ডার বলো। BI3, লাস্টেরটা BI3, খুবই আসে কোশ্চেনটা। এর প্রপার এক্সপ্লেনেশন তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে পেয়েছো, তো তোমাকে অর্ডারটা আমি দিয়ে দিচ্ছি। BI3-র বেশি হবে, BBr3, তারপরে BCl3, তারপরে BF3। এর কনসেপ্টটা ব্যাক বন্ডিং দিয়ে হয়। BF3-তে ব্যাক বন্ডিং হয়ে যায় বোরনের সঙ্গে ফ্লুরিনের, তাই বোরনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা মিটে যায়, বোরন আর ইলেকট্রন নিতে চায় না। বুঝতে পারছো? কিছুটা মনে পড়বে তোমাদের। দেখো তো তোমরা আলটিমেট এই অর্ডারটা মনে রাখো, এটা হচ্ছে লুইস অ্যাসিডিটির অর্ডার। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ বোথ ব্রনস্টেড অ্যাসিড অ্যান্ড বেস? মানে তাকে H প্লাস দিতেও হবে নিতেও হবে, তো একমাত্র NH3 H প্লাস দিতে পারে নিতে পারে। NH3 H প্লাস দিলে NH2 মাইনাস হবে, H প্লাস নিলে NH4 প্লাস হবে। তো বাকি কোথাও আর H প্লাস দেওয়ার মতনই Hটাই নাই, তো কী করে দেবে? তো NH3 দিতেও পারবে নিতেও পারবে। তো আমরা অ্যাসিড বেস এই যে কনসেপ্টটা, যতগুলো কনসেপ্ট আছে অ্যাসিড বেস যে টপিক্সটা ভালো করে আমরা সব ডিসকাস করে নিলাম, সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে দেখে নিলাম। তোমরা এটা
ভালো ভালো করে একবার দেখে নেবে। আমরা নোটটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নোটটা ওখানে পিডিএফ আকারে পেয়ে যাবে।